দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ঋণাশ্রীর ইতিহাস কক্ষে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পঞ্চম অধ্যায় থেকে আলোচ্য বিষয় নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান। এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিকে আসে, সুতরাং আলোচনাটা বেশ গুরুত্বপূর্ণ। কেমন? এখানে কিন্তু আমাদের নেতাজির বাল্য কৈশোর সম্পর্কে আলোচনা করার কোনো দরকার নেই। আমাদের আলোচনাটা শুরু হবে আজাদ হিন্দ ফৌজের সঙ্গে নেতাজির যে সম্পর্ক সেখান থেকে। 1939 সালের 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। সেই সময় আমাদের ভারতবর্ষের এই বাংলাদেশে সুভাষচন্দ্র বসু 1940 সালে একটা আইন অমান্য আন্দোলন করার চেষ্টা করছিলেন এবং তিনি গান্ধীজিকে নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন করার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু গান্ধীজি রাজি হননি। কারণ তিনি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশদের বিব্রত করতে চাননি। তিনি পরিষ্কার বলেছিলেন যে ব্রিটিশদের ধ্বংসস্তূপের ওপর দিয়ে আমি ভারতের স্বাধীনতা আসুক সেটা চাই না। তো সুভাষচন্দ্র বসু তার যে কার্যকলাপ ব্রিটিশদের কাছে মোটেই কাম্য ছিল না। সুভাষচন্দ্রকে ব্রিটিশরা একজন বিপজ্জনক বিপ্লবী বলে মনে করত। তাই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুভাষচন্দ্র যদি বড় কোনো আন্দোলনের ডাক দেন ভারতবর্ষে, সেই ভয়ে ইংরেজরা ভারত রক্ষা আইনের দ্বারা সুভাষচন্দ্রকে জেলে বন্দী করে রাখে। কলকাতার প্রেসিডেন্সি জেলে সুভাষচন্দ্রকে বন্দী করে রাখে 1940 সালে। সুভাষচন্দ্র ওই জেলের মধ্যে 29শে নভেম্বর 1940-এর 29শে নভেম্বর জেলের মধ্যে আমরণ অনশন শুরু করেন। তার স্বাস্থ্য ভেঙে যেতে থাকে, তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন ইংরেজরা বিপদে পড়ে। সেই সময় ইংরেজরা করলো কি, সুভাষচন্দ্রকে তাদের কলকাতার যে এলগিন রোডের বাড়ি রয়েছে সেই বাড়িতে চারিদিকে পুলিশ পাহারা বসিয়ে সুভাষচন্দ্রকে ওই বাড়িতে অন্তরীণ করে রাখে, অর্থাৎ বন্দি করে রাখে। জেলে না রেখে জেল থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। 1940-এর 5 ডিসেম্বর সুভাষচন্দ্রকে জেলের থেকে তার এলগিন রোডের বাড়িতে পুলিশ পাহারায় অন্তরীণ করে রাখা হয়। সুভাষচন্দ্র তিনি মনে করতেন যে শান্তিপূর্ণ আলাপ আলোচনার মধ্য দিয়ে ইংরেজরা কোনোদিনই ভারতবর্ষের স্বাধীনতা দেবে না। সুতরাং ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রয়োজন বিদেশি শক্তির সাহায্য নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা। তো কোন বিদেশি শক্তি ভারতের স্বাধীনতার জন্য সহযোগিতা করবে? নিশ্চয়ই যারা ইংরেজদের শত্রু। তাহলে শত্রুর শত্রু আমার বন্ধু, এই নীতি প্রয়োগ করে সুভাষচন্দ্র ভাবলেন যে যারা ইংরেজদের শত্রু তাদের সাথে যদি আমরা বন্ধুত্ব করি তাহলে তারা ওই ইংরেজদের বিরুদ্ধে আমাদের সহযোগিতা করবে ব্রিটিশ বিতাড়ন করতে। তিনি মনে মনে এটা ভাবলেন। 1941 সালের 16ই জানুয়ারি
সুভাষচন্দ্রকে তাদের এলগিনের বাড়িতে শেষ দেখা গিয়েছিল। তার 10 দিন পর খবর পাওয়া গেল যে সুভাষচন্দ্রকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। ব্রিটিশদের ঘুম উধাও হয়ে গেল। খোঁজ খোঁজ খোঁজ, সুভাষচন্দ্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নিখোঁজ হয়ে গেল। কিন্তু আসল ঘটনাটা হচ্ছে 1941-এর 17 জানুয়ারি গভীর রাতে ছদ্মবেশী সুভাষচন্দ্র তার ভাইপো শিশির বোসের গাড়িতে করে ওই পুলিশের চোখের সামনে দিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। তিনি গেলেন কোথায়? গোমো রেল স্টেশনে। সেখান থেকে ট্রেনে করে গেলেন পেশোয়ার। পেশোয়ার থেকে গেলেন কাবুল, অর্থাৎ আফগানিস্তানের রাজধানী কাবুল। সেই কাবুল থেকে তিনি গেলেন রাশিয়া। রাশিয়ার মস্কোতে গিয়ে তিনি স্টালিনের সঙ্গে যোগাযোগ করলেন এবং ভারতের স্বাধীনতার জন্য তাকে সাহায্য করতে অনুরোধ জানালেন। কিন্তু সেই সময় জার্মানির সম্ভাব্য আক্রমণের সম্ভাবনা ছিল রাশিয়ায়, অর্থাৎ রাশিয়া যে কোনো সময় জার্মানি দ্বারা আক্রান্ত হতে পারে। তো জার্মানি যদি আক্রমণ করে রাশিয়াকে, তাহলে রাশিয়া ইংরেজদের সাহায্য প্রার্থনা করবে। কিন্তু সুভাষচন্দ্রকে যদি সহযোগিতা করা হয়, তাহলে ইংরেজরা নিশ্চয়ই সেই সাহায্য দেবে না রাশিয়াকে। ফলে স্টালিন তার অপারগতার কথা, তার অসমর্থের কথা সুভাষচন্দ্রকে বললেন। সুভাষচন্দ্র আশাহত হলেন। তিনি স্টালিনের কাছ থেকে যে সহযোগিতা পাবেন বলে আশা করেছিলেন, সেটা হলো না। ফলে তিনি সেখান থেকে চলে গেলেন একেবারে মস্কো থেকে ট্রেনে করে বার্লিন। বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী। বার্লিনের রাষ্ট্রপ্রধান হচ্ছেন সেই সময় হিটলার, যে হিটলার ইংরেজদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করেছিলেন। সুভাষচন্দ্র হিটলারের সঙ্গে দেখা করলেন, ইতালির মুসোলিনির সঙ্গে দেখা করলেন। এই হিটলার এবং মুসোলিনি উভয়েই কিন্তু সুভাষচন্দ্রকে সব রকমের সাহায্য করতে ভারতের স্বাধীনতার জন্য রাজি হলেন। ফলে সেখানে সুভাষচন্দ্র 1942-এ ভারতের স্বাধীনতার জন্য একটা বেতার কেন্দ্র স্থাপন করলেন। স্বাধীন ভারতের বেতার কেন্দ্র 1942-এ স্থাপন করলেন সুভাষচন্দ্র। কোথায়? জার্মানিতে। জার্মানির সহযোগিতায় একটা বেতার কেন্দ্র স্থাপন করলেন এবং এই বেতার কেন্দ্রটা পরিচালনা করতেন নাম্বিয়ার নামক আরেকজন স্বাধীনতা সংগ্রামী। ওই বেতার কেন্দ্র থেকে সুভাষচন্দ্র প্রথম বললেন, আমি সুভাষ বলছি। ব্রিটিশরা তখন জানতে পারলো সুভাষের খবর, অর্থাৎ এটাও বুঝতে পারলো ব্রিটিশরা যে সুভাষচন্দ্র একেবারে ইংরেজদের মানে ব্রিটিশদের খোদ শত্রু, মহাশত্রু, চরম শত্রু জার্মানিতে গিয়ে উপস্থিত হয়েছে এবং জার্মানির সহযোগিতায় তিনি পাচ্ছেন। এই সময় জার্মানির হাতে বন্দী 400 ভারতীয় সেনা, জার্মানির হাতে বন্দী 400 ভারতীয় ব্রিটিশ সেনা, অর্থাৎ ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত যে সমস্ত ভারতীয় সেনা ছিল, সেরকম 400 ভারতীয় সেনা জার্মানির হাতে বন্দী হলো। সেই 400 ভারতীয় সেনা সুভাষচন্দ্রকে দিলেন হিটলার। ওই সেনাদের নিয়ে সুভাষচন্দ্র একটা ফ্রি ইন্ডিয়া রিজিয়ন নামক একটা সেনাবাহিনী তৈরি করলেন। এই সেনারা সুভাষচন্দ্রকে নেতাজি অভিধায় ভূষিত করলো, নেতাজি নামে সম্বোধন করলো। সুভাষচন্দ্র তাদের ধ্বনি দিলেন, জয় হিন্দ। তখন থেকে সুভাষচন্দ্র নেতাজি বলে পরিচিতি লাভ করলেন। এবারে আমরা একটু আমাদের এশিয়ার দিকে দৃষ্টিপাত করব। কারণ সুভাষচন্দ্র তো জার্মানি থেকে জাপানে আসবেন,
জাপান এশিয়ার জাপান, কিন্তু অক্ষ শক্তি অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দুটো শক্তি ছিল, একটা মিত্র শক্তিতে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, আর অক্ষ শক্তি উল্টো দিকে যারা ছিল সেই পক্ষে ছিল ইতালি, জার্মানি, জাপান। এশিয়া মহাদেশের জাপান ছিল এই অক্ষ শক্তির জোটের একটা দেশ। সেই সময় জাপানে আমাদের ভারতের একজন প্রখ্যাত বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, তার নাম হচ্ছে রাসবিহারী বসু। যে রাসবিহারী বসুকে সুভাষচন্দ্র বসু পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক বলে অভিহিত করেছেন। পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? এই রাসবিহারী বসু। কে বলেছিলেন? সুভাষচন্দ্র বসু। তো সেই রাসবিহারী বসু এই জাপানে যে সমস্ত আশেপাশের দেশগুলো ছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো ছিল, সেইখানকার যে সমস্ত প্রবাসী ভারতীয়রা ছিলেন, যারা ভারতের স্বাধীনতা সংগ্রামের পক্ষে ছিলেন, তাদেরকে নিয়ে 1942-এ তিনি একটা সম্মেলন বসালেন এবং নিজে সেই সম্মেলনের সভাপতি হলেন। ওইখানে ওই সম্মেলনে তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করলেন। সেই লীগের তিনি সভাপতি হলেন, অর্থাৎ যে সম্মেলন ডাকলেন সেই সম্মেলনেরও তিনি সভাপতি হলেন, আর সম্মেলনে যে লীগ গঠন করা হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, সেই লীগেরও তিনি সভাপতি হলেন। আর এই লীগ সুভাষচন্দ্রকে জার্মানি থেকে জাপানে আহ্বান করার প্রস্তাব পাশ করল। জার্মানি থেকে জাপানে আহ্বান করার প্রস্তাব পাশ করল। এই সময় 1941-এর 7 ডিসেম্বর জাপান এশিয়াতে ইংরেজদের বিরুদ্ধে অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাই জাপান যুদ্ধ ঘোষণা করছে 1941-এর 7 ডিসেম্বর। সেই যুদ্ধ ঘোষণার পরের বছর 1942-এ সিঙ্গাপুরের পতন ঘটল। 1942-এ সিঙ্গাপুরের পতন ঘটল, আর তাতে জাপানের হাতে ব্রিটিশদের পাঞ্জাব রেজিমেন্টের মোহন সিং সহ প্রচুর ভারতীয় সেনা ধরা পড়ল। তাহলে ব্রিটিশদের পাঞ্জাব রেজিমেন্টের যে প্রধান মোহন সিং, তিনি এবং প্রচুর ভারতীয় সেনা জাপানের হাতে বন্দী হল। তখন জাপান একটা কূটনৈতিক চাল চালল। সেটা কি? সেটা হচ্ছে জাপান ভাবলো এই বন্দী ভারতীয় সেনাদের কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে, অর্থাৎ একসময় যারা ব্রিটিশদের হয়ে যুদ্ধ করেছে, এখন জাপান চাইছে এই বন্দী ভারতীয় সেনারা কি করে ব্রিটিশদের বিরুদ্ধে এদেরকে ব্যবহার করা হয়, কি করে এদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগানো যায়। তিনি মোহন সিংকে সে প্রস্তাব দিলেন যে আপনি যদি আপনার এই সেনাদের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি থাকেন, তাহলে আপনাদের সাথে আমরা যুদ্ধবন্দীর মতো ব্যবহার করব না। মোহন সিং রাজি হয়ে গেলেন এবং মোহন সিং এর নেতৃত্বে ওখানকার 25,000 মানুষ, মোহন সিং এর নেতৃত্বে ওখানকার 25,000 মানুষ এই বাহিনীতে যোগদান করবে এবং খুব তাড়াতাড়ি ওই বাহিনীর সংখ্যা গিয়ে দাঁড়ালো 40,000। অর্থাৎ মোহন সিং এর নেতৃত্বে 40,000 মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হল। এইখানে রাসবিহারী বসু 1942-এ সেপ্টেম্বরে
1942 সেপ্টেম্বরে এই মোহন সিং এবং ওই 40,000 সেনা, তার সঙ্গে আরো সেনাদের নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজ, ভারতীয় মুক্তি সেনা গঠন করলেন। তাহলে মোহন সিং এর নেতৃত্বে রাসবিহারী বসু 1942 সেপ্টেম্বরে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করলেন এবং রাসবিহারী বসু জাপান সরকারকে অনুরোধ করলেন, জাপানের প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন যে কিভাবে সুভাষচন্দ্রকে ওই জার্মানি থেকে জাপানে নিয়ে আসা যায়, নিরাপদে তাকে রাখা যায়। জাপানের কাছে এই অনুরোধ জানালেন রাসবিহারী বসু এবং সুভাষচন্দ্রকে তিনি, অর্থাৎ রাসবিহারী বসু সুভাষচন্দ্রকে আসার জন্য আমন্ত্রণ জানালেন। সুভাষচন্দ্র বুঝলেন যে এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে জার্মানিতে বসে ভারতের স্বাধীনতার সংগ্রামটা করা সম্ভব নয়। এই সংগ্রামটা করতে হলে তাকে আসতে হবে ভারতের আশেপাশে, অর্থাৎ জাপান এই জায়গাটাই হচ্ছে তার পক্ষে ব্রিটিশদের সঙ্গে লড়াই করার উপযুক্ত জায়গা। তাই জার্মানির কিয়েল বন্দর থেকে তিনি রওনা দিলেন। সেখান থেকে আবিদ হাসান নামক একজন সঙ্গীকে সঙ্গী করে জার্মানির কিয়েল বন্দর থেকে ডুবো জাহাজে করে সাবমেরিনে করে তিনি এলেন সুমাত্রার সাবাঙে এসে তিনি উপস্থিত হলেন এবং সেখান থেকে তিনি গেলেন জাপানের প্রধানমন্ত্রী সেই সময় যিনি ছিলেন তার নাম হচ্ছে তোজো। জাপানি প্রধানমন্ত্রী তোজো সুভাষচন্দ্রকে সাদর অভ্যর্থনা জানালেন এবং জাপানের পার্লামেন্ট সুভাষচন্দ্রকে সমস্ত রকমের সহযোগিতা করার জন্য প্রস্তাব পাশ করল। 1943 তেসরা জুলাই সুভাষচন্দ্র সিঙ্গাপুরে আসলেন। সিঙ্গাপুরে 4 জুলাই রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে তাকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যে লীগ, সেই লীগের সভাপতির পদে বরণ করলেন, যে সভাপতির পদ ছিল রাসবিহারী বসু নিজের হাতে। সেই পদ তিনি সুভাষচন্দ্রকে দান করলেন। 25 আগস্ট INA সমস্ত দায়িত্ব সুভাষচন্দ্রের উপর অর্পণ করা হলো। 25 আগস্ট INA সমস্ত দায়িত্ব সুভাষচন্দ্রের উপর অর্পণ করা হলো। সুভাষচন্দ্র সেই দায়িত্ব গ্রহণ করলেন। ফলে ওই অঞ্চলে হিন্দু, মুসলিম, ধর্ম, জাতি, সাম্প্রদায়িকতা সমস্ত ভুলে এই আজাদ হিন্দ বাহিনীতে তারা যোগদান করতে থাকলো এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের মধ্যে একটা প্রবল উত্তেজনা, একটা সাড়া পড়ে গেল ওই সুভাষচন্দ্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় উপস্থিত হওয়ার ফলে। সুভাষচন্দ্র এই বাহিনীর দায়িত্ব নেবার পর তিনি এই বাহিনীকে পুনর্গঠনের কাজে মনোযোগ দিলেন। তিনি 5টা বিভাগ করলেন, 6টা ব্রিগেড করলেন এই বাহিনীকে আলাদা আলাদা করে। কি কি নাম সেই ব্রিগেডগুলোর? একটা হচ্ছে গান্ধী ব্রিগেড, একটা আজাদ ব্রিগেড, একটা নেহেরু ব্রিগেড। বাল সেনাদের নিয়ে, বালক বালিকাদের নিয়ে একটা বাল বিভাগ তৈরি করলেন, বাল সেনা ব্রিগেড তৈরি করলেন। নারীদেরকে নিয়ে তিনি একটা আলাদা বিভাগ তৈরি করলেন, তার নাম হচ্ছে ঝাঁসির রানী বাহিনী। এই ঝাঁসি রানী বাহিনীর যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন লক্ষ্মী সাইগল। তিনি ছিলেন একজন মহিলা চিকিৎসক, তিনি এই বাহিনীর প্রধান হলেন।
আর কিছু বাছাই করা সেনাদের নিয়ে তৈরি করা হলো সুভাষ ব্রিগেড। এই সুভাষ ব্রিগেডের যিনি নেতৃত্বে ছিলেন, প্রধান ছিলেন, তার নাম হচ্ছে শাহনওয়াজ খান। সুভাষ ব্রিগেডের যিনি প্রধান ছিলেন তার নাম শাহনওয়াজ খান। এছাড়া ছিলেন প্রেম সাইগল, ধিলন, আসিফ আলী এবং রশিদ আলী। এরা সবাই এই বাহিনীর দায়িত্বে ছিল। তো বাহিনী তো গঠন করা হয়ে গেল, কিন্তু বাহিনী গঠন করলেই তো আর ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া যায় না। যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হলে একটা সরকার তৈরি করতে হয়। সুভাষচন্দ্র কি করলেন? 1943 সালে একটা সরকার গঠন করলেন, আজাদ হিন্দ সরকার গঠন করলেন। তাহলে আজাদ হিন্দ সরকার গঠন করলেন, সেই সরকারের প্রধান তিনি হলেন, উপদেষ্টা তিনি হলেন, সমস্ত দায়িত্ব তার উপরে অর্পিত হলো। 1943-এর 21শে অক্টোবর 1943-এর 21শে অক্টোবর তিনি আজাদ হিন্দ সরকার গঠন করলেন। সঙ্গে সঙ্গে ইতালি, জার্মানি, জাপান, থাইল্যান্ড, ইতালি, জার্মানি, জাপান, থাইল্যান্ড সহ 9টা দেশ এই আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিল। কেউ যদি স্বীকৃতি না দেয় তাহলে সেই সরকার বৈধ হয় না, জেনে রাখো। তাহলে শুধু সরকার গঠন করলে হবে না, সরকার গঠন করলে সেই সরকারকে বাইরের দেশের, স্বাধীন দেশের স্বীকৃতি দিতে হবে, তবে সেই সরকার বৈধ হবে, আইনগত হবে। তাহলে ভারতবর্ষের বাইরে সিঙ্গাপুরে বসে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করছেন, সেই সরকারকে 8-9টি দেশ স্বীকৃতি দিচ্ছে। শুধু তাই নয়, জাপান, আন্দামান নিকোবর এই দুটো দ্বীপ এই আজাদ হিন্দ সরকারকে অর্পণ করছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই দুটো দ্বীপকে জাপান সুভাষচন্দ্রকে অর্পণ করছে, অর্থাৎ আজাদ হিন্দ সরকারকে দিয়ে দিচ্ছে। সুভাষচন্দ্র এই দুটো দ্বীপের নাম রাখছেন শহীদ দ্বীপ আর স্বরাজ দ্বীপ। শহীদ দ্বীপ আর স্বরাজ দ্বীপ। ছোট প্রশ্ন আসে এখান থেকে। তাহলে সরকার গঠন করা হয়ে গেল, তারা স্বীকৃতি পেয়ে গেল, তারা দুটো জায়গাও পেয়ে গেল। এইবারে সুভাষচন্দ্র 23শে অক্টোবর 1943-এর 23শে অক্টোবর সুভাষচন্দ্র ব্রিটিশ আর আমেরিকা আর ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন। 1944-এ রেঙ্গুনে চলে আসলেন। কারণ রেঙ্গুন হচ্ছে আমাদের ভারতবর্ষের পূর্ব দিকে বার্মার রাজধানী। পূর্ব দিকে আমাদের ভারতবর্ষের পূর্ব দিকে যত দেশ আছে সেই দেশগুলো হচ্ছে বার্মার রাজধানী হচ্ছে রেঙ্গুন। ওখান থেকে ভারতবর্ষের ছাপিয়ে পড়া, ভারতবর্ষের ভেতরে ঢুকে যুদ্ধ করা সহজ। সেই জন্য সিঙ্গাপুরে থেকে যুদ্ধ করা সম্ভব নয়। সিঙ্গাপুর থেকে রেঙ্গুনে চলে আসলেন, রেঙ্গুনে তার সামরিক দপ্তর স্থাপন করলেন এবং সেখান থেকেই যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন 1944 সালে। এটা 1944 সাল। সুভাষচন্দ্র তার বাহিনী নিয়ে ওই রেঙ্গুন থেকে ঢুকলেন মণিপুর। প্রথম যে ওখানে রাজ্যটা, সেই রাজ্যটা হচ্ছে মণিপুর। মণিপুরে ঢুকে মণিপুরের কোহিমা একটা শহর, সেই শহরটা দখল করলেন। সেই শহরের বা মণিপুরের চারপাশ দিয়ে যে একটা পর্বত ছিল, পর্বত ঘেরা ছিল মণিপুরের চারপাশে, সেই পর্বতের শিখরে উঠে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করলেন। মণিপুরের 150 মাইল, মণিপুরের 150 মাইল, মণিপুরের 150 মাইল এলাকা সুভাষচন্দ্রের বাহিনীর দ্বারা ব্রিটিশ শাসন মুক্ত হয়ে গেল। অর্থাৎ ওই অঞ্চলটা ব্রিটিশরা থাকলো না, ব্রিটিশদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো, অধিকার করে নেওয়া হলো। বিপুল বিক্রমে তারা ঝাঁপিয়ে পড়ছে। এই সময় ছিল বর্ষাকাল। মার্চ মাসে তারা শুরু করেছিলেন অভিযান। 1944 সালে মার্চ মাসে অভিযান শুরু করেছিলেন। যুদ্ধ করতে করতে বর্ষাকাল এসে গেল। বর্ষাকাল মানে এমনিতেই ওই অঞ্চলতে বেশি বৃষ্টি হয়, পাহাড়ি অঞ্চল,
গাছপালা ভেজা, স্যাঁতসেঁতে, ম্যালেরিয়া, পোকা মাকড়, বিষাক্ত পোকামাকড়, সাপ, তারপরে জঙ্গলের যে পশু থাকে, বন্য জন্তু থাকে, সেই সমস্ত ভয় উপেক্ষা করে তবুও তারা এগিয়ে চলছে। কিন্তু হঠাৎ করে ঘটে গেল বিপদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে যুদ্ধের গতিটা অক্ষশক্তির হাতে ছিল, কিন্তু এই শেষের দিকে এসে অর্থাৎ পরবর্তীকালে এই যুদ্ধের গতি সম্পূর্ণভাবে মিত্র শক্তির হাতে চলে যায়। 1945-এর 6 আগস্ট 9 আগস্ট জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা দুটো পারমাণবিক বোমা ফেলে। সেই পারমাণবিক বোমা দুটোর নাম, একটা লিটল ম্যান, একটা ফ্ল্যাট ম্যান। হিরোশিমা নাগাসাকি শহর দুটোকে ঝলসে দিয়েছে, পুড়ে গেছে, কোনো চিহ্ন নেই। জাপান ভাবলো আমার আরো বড় কোনো ক্ষতি না হয়ে যায়, আমি যদি এখন আত্মসমর্পণ না করি তাহলে আমার আরো বড় ক্ষতি করে দেবে আমেরিকা। সেই ভয়ে জাপান 1945-এর 15ই আগস্ট মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে। এখানে আমাদের মনে রাখা দরকার যে আমাদের আজাদ হিন্দ ফৌজ সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল এই বিদেশি সাহায্যের উপর, জাপানের উপর। জাপান যদি আত্মসমর্পণ করে তাহলে সেখানে আমাদের সেনাদেরও আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না, কোনো গত্যান্তর থাকে না। কারণ তাদের খাবার দাবার, তাদের পোশাক, তাদের অস্ত্র, তাদের রসদ সমস্ত কিছু জাপান সরবরাহ করতো। জাপান নিজেই আত্মসমর্পণ করে বসে আছে। জাপান বলছে আমি আর পারবো না আপনাদের কোনো সাহায্য করতে, আমার পক্ষে এখন সম্ভব নয়, আমাকে এখন নিজের দেশকে রক্ষা করতে হবে। ফলে জাপানের আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় সেনাদেরও, এই ভারতের মুক্তি সেনাদেরও আত্মসমর্পণ করতে হলো। নেতাজি সুভাষচন্দ্র বসু রণক্ষেত্র ছেড়ে যেতে চাইছিলেন না তার সঙ্গীদের ফেলে, কিন্তু তার সঙ্গীদের অনুরোধে এবং প্রবল চাপে তিনি ওখান থেকে একটি বিমানে করে যাবার সময় নাকি কথাটা আমরা বলতে বাধ্য হই, ওই বিমানের দুর্ঘটনা ঘটে এবং তিনি মারা যান। যদিও আজ পর্যন্ত আমরা ভারতীয়রা এই ঘটনার সত্যতা স্বীকার করি না। নেতাজির জন্মদিন আছে 23শে জানুয়ারি, 1897 23শে জানুয়ারি তার জন্মদিন আছে, কিন্তু আমাদের কাছে নেতাজির মৃত্যুদিন নেই। যদি তার শারীরিক মৃত্যু ঘটেও থাকে, কিন্তু তিনি অমর, চিরদিন অমর হয়েই থাকবেন আমাদের ভারতীয়দের কাছে, অমর হয়ে থাকবেন, চোখের মনে হয়ে থাকবেন আমাদের নেতাজি, যিনি ধ্বনি দিয়েছিলেন দিল্লি চলো, জয় হিন্দ, দিল্লি আমাদের রাজধানী, দিল্লির পথ স্বাধীনতার পথ। তিনি বলেছিলেন যে পৃথিবীতে এমন কোনো রাত আসে নাই যে রাতের পর ভোর হয় নাই। তিনি বলেছিলেন তার সেনাদের, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই নেতাজি, তার অবদান, তার বাহিনী, তাদের কার্যকলাপ, তাদের ত্যাগ, তাদের আদর্শ ব্যর্থ হয়নি। কারণ এই আজাদি সেনাদের যখন দিল্লির লাল কেল্লাকে ধরে আনা হয়, তাদের প্রকাশ্য আদালত বসিয়ে বিচার করা হয়, তখন গোটা ভারতবর্ষ তাদের পক্ষে ছিল, আন্দোলনে উত্তাল হয়েছিল। কেন আমাদের স্বাধীনতা সংগ্রামী সৈনিকদের এরকম প্রকাশ্য জায়গায় তাদের বিচার করা হলো, তাদের শাস্তি দেওয়া হলো? এই আজাদ হিন্দ বাহিনীর অবদান, নেতাজির অবদান, রাসবিহারী বসুর অবদান, মোহন সিংয়ের অবদান, লক্ষ্মী সাইগলের অবদান, প্রেম সাইগলের অবদান, ধিলনের অবদান ব্যর্থ হয়নি। তারা আমাদের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে জলজল করবে, উজ্জ্বল হয়ে থাকবে। আমাদের আলোচনাটা বন্ধুরা আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। যারা এটা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে, তাহলে আমার পরের যে ক্লাসগুলো সেগুলো তোমরা আগে দেখতে পাবে। আর যারা দেখছো, নিজেরা দেখছো, বন্ধুদেরকেও শেয়ার করবে, তাহলে তোমার মতো তারাও উপকার পাবে। আর শিক্ষাকে ছড়াতে হয়, ছড়ালেই শিক্ষা বেড়ে যায়, ছড়িয়ে ছড়িয়ে শিক্ষাকে বাড়াতে হয়। লাইক করবে, শেয়ার করবে। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে
তাহলে আমাকে কমেন্টস করো, আমি এই কমেন্টসের উত্তর দিতে বাধ্য থাকবো। ভালো থেকো সবাই, চলি।